বন্ধুরা নমস্কার। সুপ্রিম কোর্টের আলটিমেটামের পরেও জুনিয়র ডাক্তাররা কিন্তু রাস্তা ছাড়েননি, আন্দোলন কিন্তু তারা শেষ করেননি, তারা কিন্তু কাজে যোগ দেননি। বরং তারা বলেছেন যে তাদের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য সরকারের মিটিং হলে তাদের কোনো আপত্তি নেই, তারা মিটিংয়ে বসতে আগ্রহী। শুধু ডেলিগেশনের সংখ্যাটা, যেটা রাজ্য সরকার বোধহয় 10 জন বলেছিল, তারা সংখ্যাটাকে ডাবল বা ডাবলের চেয়ে একটু বেশি করতে চাইছে। কিন্তু তারা আলোচনা বসবে, আর যদি আলোচনা না হয়, রাজ্য সরকার যদি তাদের দাবিগুলো না মানে, তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন কথা হলো, পশ্চিমবঙ্গের এই ঘটনাটা সারা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং অন্যান্য রাজ্যেও তাদের দেখাদেখি ছোটোখাটো মুভমেন্ট হয়েছে। ত্রিপুরাতে হয়েছে, আসামেও হয়েছে, দিল্লিতেও হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, প্রায় সর্বত্রই কম বেশি। কারণ আরজি করের ঘটনাটির পরিপ্রেক্ষিতে, যেখানে ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, একজন মহিলা ডাক্তারকে, তার বিরোধিতা করে সব জায়গাতে আন্দোলন হয়েছে এবং এটা একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু জুনিয়র ডাক্তাররা যে দিনের পর দিন ধরে কর্মবিমুখ হয়ে আন্দোলনে আছেন, রাস্তায় আছেন, তার ফলে যাদের ক্ষতি হচ্ছে, যে সে রুগীদের এবং রুগীর পরিবারদের, হাসপাতালে যারা চিকিৎসার জন্য যান, যারা অসুস্থ অবস্থায় যান ফিরে সুস্থ অবস্থায় ফিরে আসার জন্য, তাদের যে ক্ষতিটা হচ্ছে, তাদের ক্ষতিটা কিভাবে পোষাবে? এবং তাদের ক্ষতি যদি না পোষায়, তারা যদি এভাবে আন্দোলন চালিয়ে যায় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তারা যদি পথেই থেকে যায়, কাজে যদি যোগ না দেয়, তাহলে কি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার? রাজ্য সরকার যদি এরপরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাহলে রাজ্য সরকারের আর কোনো অসুবিধা থাকছে না, কারণ সুপ্রিম কোর্ট আলটিমেটাম দিয়েছিল। সর্বোচ্চ আদালতের কথাও যখন অমান্য করেছে, তখন কিন্তু রাজ্য সরকারের কাছে একটা বড় সুযোগ এসে গেছে যে প্রয়োজনে কঠোর স্টেপ নিতে পারবে এখন রাজ্য সরকার। কিন্তু স্টেপ নেওয়া তো একটা ব্যাপার, স্টেপ নেওয়া না নেওয়া সেটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, সেটা নিতে পারে, নাও নিতে পারে। নিক এরকম কথা আমি একেবারে বলছি না, না নিক সেটাও বলছি না। কিন্তু কথা হলো যে আন্দোলনটা তো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, জাস্টিস চেয়ে আন্দোলন। সেই আন্দোলন করতে গিয়ে এটা কোথাও না কোথাও রুগীদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে না? ডাক্তারবাবুরা যারা আন্দোলনে বসেছেন জাস্টিস চেয়ে, তারা কি আপনার যারা ন্যায় বিচার চাইছেন, তারা কি অন্যায় করছেন না রুগীদের সঙ্গে? কারণ হাসপাতালে যখন কেউ চিকিৎসাধীন থাকে, আমি নিজেও দেখেছি, আমারও প্রিয়জন যখন অসুস্থ হয়েছে, আমি নিজেও যখন দুর্ঘটনার শিকার হয়ে যখন হাসপাতালে ভর্তি ছিলাম, আমি দেখেছি ডাক্তারের ভূমিকা কত ইম্পর্ট্যান্ট, নার্সের ভূমিকা কত ইম্পর্ট্যান্ট, অন্যান্যদের ভূমিকা কত ইম্পর্ট্যান্ট। তো সেই অবস্থাতে হাসপাতালগুলোতে যে সমস্ত রুগীরা এখন চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে আগে যতজন ডাক্তার ছিল হাসপাতালে, তার মধ্যে পালা করে করে কেউ না কেউ এসে তাদেরকে দেখতো সময় সময় করে। যদি সংখ্যাটা কমে যায়, তাহলে একজনের ওপরে বেশি প্রেশার পড়বে, তাহলে রুটিন যে তাদের যে চেক আপ টেকআপ ইত্যাদিতে ভাটা পড়তে পারে এবং এর ফলে রুগী যখন প্রয়োজন হবে তখন হয়তো ডাক্তারকে পাবে না, এমনও হতে পারে সিচুয়েশন। তার ফলে অনেক রুগী ক্ষতিগ্রস্ত হতে পারে। রুগীর আত্মীয়রা যারা সঙ্গে থাকে, তারা হয়তো হন্যে হয়ে এদিক ওদিক ঘুরবে ডাক্তারকে খোঁজার জন্য, ডাক্তারকে হয়তো পাবে না। এর ফলে যখন রুগী ক্ষতিগ্রস্ত হবে, বা হচ্ছে, অনেক রুগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কমন সেন্সে বোঝা যায়, তাদের আত্মীয় স্বজনের যে সমর্থনটা ডাক্তারবাবুদের সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছিল বা আছে, সেটা কি থাকবে? সেক্ষেত্রে কি এই ডাক্তারবাবুদের বিরুদ্ধেই কি নানান ধরনের অভিযোগ উঠবে না, যে তারা তাদের কর্তব্যে অবহেলা করছে, তারা দায়িত্ব পালন করছে না? এবং যে সমস্ত ডাক্তারবাবুরা সরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে এসেছেন, বিশেষ করে বাকিরাও যারা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়েছেন, তারাও কিন্তু জনগণের প্রতি কিন্তু দায়বদ্ধ। দুটো কারণে, একটা হলো তাদের সনদ, তারা যখন মেডিকেল পাস করেন, তারপরে যখন তাদেরকে সনদ দেওয়া হয়, সেই সনদেও ডেফিনেটলি জনগণের সেবার কথা বলা আছে এবং সেই ক্ষেত্রে তাদের দায়বদ্ধতার কথা বলা আছে। আরেকটা হলো, তারা যে ডাক্তারি পাস করেছেন যে মেডিকেল কলেজ থেকে, সেটা যদি সরকারি হয়, এটা তো এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতে তৈরি হয়েছে। এই যে সাধারণ মানুষগুলো আসে, কেউ রিক্সাওয়ালা, কেউ কৃষক, কেউ ছোটোখাটো কারখানায় কাজ করে,
কেউ একটা ছোট্ট ব্যবসা করে, এরকম বড় বড় মানুষদের কথা না হয় বাদই দিলাম, তারা না হয় বড় বড় দেবী শেট্টির মতন বড় বড় ব্যক্তিদের হাসপাতালে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হয়তো চিকিৎসা করাবে। কিন্তু এই যে একদম সাধারণ মানুষগুলো, যাদের পক্ষে ক্ষমতা নেই প্রাইভেট নার্সিং হোমে গিয়ে সেখানে চিকিৎসা করানোর ক্ষমতা যাদের নেই, তারা তো এখানে আসবে, সরকারি হাসপাতালে আসবে। আর তারা তো এই ডাক্তারবাবুদেরকে তো তারাই পড়িয়েছেন, তারা পয়সা সরকারকে দিয়েছে বলেই তো সরকার সেই পয়সা দিয়ে মেডিকেল কলেজ করতে পেরেছে, সেই কলেজে আপনার ছাত্রদেরকে ভর্তি করিয়ে পড়াতে পেরেছে, তাদেরকে ডাক্তার বানাতে পেরেছে এবং তাদেরকে আবার সরকারি হাসপাতালে চাকরি দিতে পেরেছে। চাকরি দেওয়ার পরে সেখানে তাদের যে মাসে মাসে ভাতা, বেতন, অন্যান্য সুযোগ সুবিধা দেয় সরকার, এই সবগুলো সরকার কোত্থেকে দেয়? কারোর পৈতৃক সম্পত্তি থেকে তো টাকা ভেঙে এনে সেখানে দেওয়া হয় না, সেগুলো ওই যে সাধারণ মানুষগুলো প্রত্যেকটা দিন দোকানে গিয়ে বাজারে গিয়ে কিছু কেনাকাটি করে, ব্যবসা করে, এটা করে ওইটা করে এবং তার মধ্য থেকে সরকারকে ট্যাক্স দেয়। যেমন ট্যাক্স বলি, শুধুমাত্র ইনকাম ট্যাক্সকে কিন্তু ট্যাক্স বলে না, কিন্তু মনে রাখবেন, অনেকে গর্ব করে বলে আমরা ইনকাম ট্যাক্স দিই বলেই তো সরকার চলে। না, একটা চকলেটও যদি কেউ কেনে তাহলে সেই চকলেটটা থেকেও কিন্তু সরকার ট্যাক্স পায়। এবং ভাবতে পারেন একজন ভিখারিও ট্যাক্স দেয়, তার যে ভিক্ষা করে যে পয়সাগুলো জমায় সেই পয়সাগুলো তো আর খায় না ভিখারি, সেই পয়সাগুলো নিয়ে দোকানে যায়, দোকান থেকে গিয়ে বিভিন্ন সামগ্রী কেনে, সেই সামগ্রী যারা বিক্রি করলো তারা কিন্তু ট্যাক্স দেয় এবং ওই সামগ্রী কেনার সময় ট্যাক্সের পয়সাটা কিন্তু সেই ভিখারি দিয়ে দেয়। তো দেখবেন অনেক কিছুতে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, আপনি যখন কিনছেন তখন সমস্ত ট্যাক্স এটার মধ্যে ধরা আছে, অর্থাৎ আপনার কাছ থেকেই ট্যাক্সের পয়সাটা নিয়ে নেওয়া হলো। তাহলে এই যে ট্যাক্সের পয়সাগুলো সরকারের ফান্ডে যায়, সেগুলো থেকেই সরকার বেতন দিতে পারে। এই কারণে ওই যে মানুষগুলো, ওই যে একেবারে সাধারণ মানুষগুলো, তাদের প্রতি ডাক্তারবাবুরা দায়বদ্ধ, ইঞ্জিনিয়ার বাবুরা দায়বদ্ধ, আর যারা যারা সরকারি কর্মচারী অফিসার রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, এমএলএরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, পঞ্চায়েত প্রধান সদস্য যে যেখানে আছেন রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারা সবাই তাদের কাছে কিন্তু দায়বদ্ধ। কিন্তু আসলে কি সেই দায়বদ্ধতার কথা কেউ ফিল করে? যারা রাস্তায় নেমে আন্দোলন করে, শুধু ডাক্তারবাবুরা না, অন্যান্যরাও, সরকারি কর্মচারীরা দেখবেন পে স্কেলের দাবিতে আন্দোলন করে, এর দাবিতে আন্দোলন করে, আরও অনেক কিছুর দাবিতে আন্দোলন করে, মাঝে মধ্যে স্ট্রাইক ডেকে দেয়, ভারত বন্ধ, বাংলা বন্ধ, ত্রিপুরা বন্ধ, আসাম বন্ধ ডেকে দেয়। তো তারা কি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেন? তারা কি তাদের কাছে যখন এই সাধারণ মানুষগুলো যারা তাদের মালিক, এই যে মালিকগুলো বলেন, মালিকগুলো যখন তাদের কাছে ছোট্ট ছোট্ট কাজের জন্য যায়, কেউ হাসপাতালে চিকিৎসার জন্য যায়, কেউ অফিসে একটা ছোট্ট কাগজ বের করার জন্য যায়, তখন তাদের কাজটাকে ঠিকভাবে করেন? একটা আর কি ভাবেন যে এরা যে যারা এসেছেন তারা হতে পারেন রিক্সাওয়ালা, হতে পারেন সাধারণ ক্ষেতের মধ্যে মানে কৃষক বা কৃষিজীবী, কিন্তু তাদের মালিক তো এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মালিক তো এরা। তো এই মালিকদের যে সেবা করা উচিত, সেটা কি একজন আইএএস অফিসার থেকে শুরু করে একজন পঞ্চায়েত সচিব পর্যন্ত কেউ কি এটা ফিল করেন প্রত্যেক দিন? ডাক্তারবাবুরা কি প্রত্যেক দিন ফিল করেন? এবং যখন চিকিৎসা করার সময় সেই সেবামূলক ভাবনা নিয়ে কি সব ডাক্তারবাবুরা সেবা করেন? সব্বার মধ্যে কি বিধান রায়ের প্রতিচ্ছবি দেখা যায়? এগুলি কিন্তু ভাবনার বিষয়। যে সমস্ত ডাক্তারবাবুরা আন্দোলনে বসেছেন তাদের দাবিটা কিন্তু ন্যায্য দাবি, এই নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা অন্য কারোর সঙ্গে অন্যায্য ব্যবহার করছেন না তো। তারা যেখানে ন্যায় চাইছেন তারা অন্য কারোর সঙ্গে অন্যায় করছেন না তো, অনেকের সঙ্গে অন্যায় করছেন না তো। তাদের অনুপস্থিতির কারণে, তাদের সেবা না দেওয়ার কারণে, তাদের সেবা দানের জায়গা থেকে দূরে থাকার কারণে কোনো রুগীর জীবন বিপন্ন হচ্ছে না তো। এবং একটা রুগী যদি জীবন বিপন্ন হয়ে যায়, সে যদি মারা যায়, আর তো কোনো দিন ডাক্তারবাবুরা তাকে জীবন ফিরিয়ে দিতে পারবেন না। ডাক্তারবাবুরা জীবন দান করতে পারেন কি পারেন না সেটা নিয়ে আলাদা করে আলোচনা হতে পারে, কিন্তু জীবন কি কাউকে ফিরিয়ে দিতে পারবেন? এই কারণে যারা পথে নেমে আন্দোলন করছেন, এই আন্দোলনটা কাজ করতে করতেও কিন্তু করতে পারেন। রুগীদের যাতে কোনো ক্ষতি না হয়, মানে মালিকদের যাতে কোনো ক্ষতি না হয়, কর্মচারী হিসেবে সবাই তো কর্মচারী, মালিকের সবাই কর্মচারী, এই কর্মচারী হিসেবে তাদের যে সেবা করার কাজটা, যারা মাসে মাসে দুটো পয়সা দেয় বলেই একজন ইঞ্জিনিয়ারও দুটো ভাত খেতে পারে, একজন ডাক্তারও ভাত খেতে পারে, একজন সরকারি উকিলও দুটো ভাত খেতে পারে, একজন মন্ত্রীও দুটো ভাত খেতে পারে,
একজন অফিসার, আইএএস অফিসার হোক বা যেখানেই হোক না কেন, সবাই দুটো ভাত খেতে পারে দুবেলা, সে তাদের জন্য দায়বদ্ধতাটাকে প্রাথমিকতা দিতে হবে, দেওয়া উচিত। এটাকে যদি প্রাথমিকতা না দিয়ে তাদের জীবনকে বিপন্ন করে যদি এইভাবে দিনের পর দিন যদি রাস্তায় কাটান, তাহলে মানুষ কিন্তু তাদের প্রতি যে সমর্থনটা, আবেগটা, ভালোবাসাটা, শ্রদ্ধাটা, সম্মানটা, সেটা হয়তো রাখতে পারবেন না বেশি দিন। এবং এর ফলে আর একটা নতুন করে আন্দোলন তৈরি হতে পারে, যখন এই আন্দোলনের বিপরীতে জনগণ দাঁড়িয়ে যেতে পারে। এই কারণে আমার মনে হয় যারাই আন্দোলনে আছেন তাদের এই বিষয়গুলো ভালো করে সূক্ষ্মভাবে, তাদের বুদ্ধিমত্তা নিয়ে কোনো প্রশ্ন নাই, তারা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর তারা তো বুদ্ধিজীবী মানুষও, তো ভালো করে বিচার বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। রাজ্য সরকারের নমনীয় মনোভাব থাকা উচিত, রাজ্য সরকারের মানবিক, পিতৃসুলভ, মাতৃসুলভ ব্যবহার থাকা উচিত ডাক্তারদের প্রতি, অন্যদের প্রতি। আর ডাক্তারবাবুদের তাদের কাছে যারা চিকিৎসার জন্য আসেন সেই মানুষগুলোর প্রতি মানুষ হিসেবে মানবিক হয়ে সম্পূর্ণ স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদির ভাবনা থাকা উচিত। আপনাদের কি মনে হয়? যারা আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে তারা কমেন্ট করে জানাবেন, আর ডাক্তারবাবুরাও যারা দেখছেন বা দেখেন আমার ভিডিও নিয়মিতভাবে তারাও জানাবেন এই কথাগুলোর মধ্যে আপনাদের প্রতি সম্মান বোধ রয়েছে সম্পূর্ণভাবে এবং থাকবে। শুধু সেই সম্মানটাকে রক্ষা করার দায়িত্বটা আপনাদের, এইটা বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, প্রণাম, নমস্কার।